নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো শনি বক্রী, এবং শনি বক্রী হচ্ছে শনি বক্রীর যে ফল সেটা ধনুরাশির ওপর কি পড়বে সেটা আলোচনা করব সেই বিষয়ে। আর প্রথমে বলে রাখবো যে এই যে বক্রী হচ্ছেন শনিদেব, কবে থেকে বক্রী হচ্ছেন এটা একটু বলে রাখি। সেটা হলো যে 13 জুলাই 2025 রবিবার মধ্যরাত্রির পর থেকে শনি বক্রী হবে আমাদের ধনুরাশির চতুর্থভাবে। তো চতুর্থভাবে যখন বক্রী হবেন তিনি তখন মার্গী আবার হবেন কখন না 28 নভেম্বর 2025। তো তিনি আবার ওই দিন মার্গী হবেন, মানে 139 দিনের জন্য শনি বক্রী হচ্ছেন। এবং বক্রী হবার জন্য ধনুরাশির ওপরে কি ফলাফল আসবে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে আরেকটা কথা বলে রাখি, শনির বক্রী হওয়ার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হবে আজকের এই ভিডিওটা, কারণ আজকে আমি বিস্তারিত বলবো যে শনি বক্রী হলে কি কি এক্স্যাক্টলি ফল আসে এবং আসবে। তো আরেকটা কথা হলো যে শনি বক্রী হচ্ছে আমাদের চতুর্থভাবে, এবং চতুর্থভাবে যখন আমাদের দ্বিতীয় ও তৃতীয় পতি বক্রী হয় তার একটা ফল আছে। এবং আরেকটা কথা হলো যে শনি বক্রী হচ্ছে নিজেরই নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হচ্ছেন, একেবারে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এবং তারপরে আবার কিছুদিন পরে তিনি যাবেন আবার তার যে আরেকটা নক্ষত্র আছে পরবর্তী নক্ষত্র, সেটা হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ওই নক্ষত্রে গেলে আবার তিনি বক্রী হবেন, আলাদা ফল দেবেন। তো আমি আজকে মোটামুটি আলোচনা করব সংক্ষেপে, খুব সংক্ষেপে আলোচনা করব যে শনির এই যে শনির যে বক্রী হওয়ার জন্য কি ডিরেক্ট এফেক্ট পড়বে ধনুর উপরে। আমি গত কাল একটা ভিডিও দিয়েছিলাম সমস্ত রাশির ওপরে, তো শনির বক্রীর ফলাফল। তো সেখানে ধনুর জন্য বলেছিলাম কিছু পজিটিভ কথা, এবং আজকেও পজিটিভ কথাই বলবো, নেগেটিভ কথা বলবো না। নেগেটিভ তো ফল আসবেই, সেটা অন্য কথা, কিন্তু তার জন্য উপায়ও আছে, আমি উপায়টাও বলে দিয়ে চলে যাব। তো এই যে একটা আমি কোইন্সিডেন্স যেটা হয়েছে সেটার কথা আমি একটু বলে রাখি। বর্তমান সময়টা কি চলছে, এখন চলছে গোচরে কালসর্প দোষ। কালসর্প মানে হলো কালের একটা মানে অধীনে থাকা সময়। তো কাল এমন একটা সময়ের উপর দিয়ে চলছে যে যেন মনে হচ্ছে যে তার যেন অডিট চলছে, মানে তিনি অডিট করছেন, সমস্ত কিছুর হিসাব নিচ্ছেন। যারা হিসাব দেবেন খুব ভালো, তাদের খাজানা মুকুব, আর যারা হিসাব দিতে পারবেন না তাদের খাজানা মুকুব হবে না, এবং সেই হিসাবটা নিতে আসবেন শনি। এই হলো আসল ব্যাপার। তো শনি যারা সৎ মানুষ, যারা কর্তব্যে নিষ্ঠাবান, তাদের জন্য খুব একটা ফলাফল খারাপ আনবেন না। তিনি সদয়, অবশ্যই সবার উপরই সদয়, তিনি কর্মফল দাতা। তো আমাদের কর্মক্ষেত্রটাকে অবশ্যই তিনি পরিবর্তন একটু করবেন, পরিবর্তন তো আনবেনই, বদল আনবেন, বদলাও নেবেন। তো এটাও তিনি শনির কাজ এটা। তো হিসাব তিনি চাইবেন। তো বলবো যে প্রথমেই যে কথাটা আমি বলবো যে প্রত্যেকটা মানুষকেই ডিসিপ্লিন হয়ে থাকতে হবে কর্মক্ষেত্রে, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিসিপ্লিন থাকতেই হবে, তাহলে কিন্তু শনির এই যে বক্রী অবস্থা এই সময়কালে আমরা ভালো ফল পাবো। এই যে গোচরে কালসর্প দোষ চলছে, অঙ্গার দোষ চলছে, মাঝে মাঝে গ্রহণ দোষ ও বিষ দোষও হচ্ছে, এর ফলটা একটা খারাপ ছিলই। তার উপরে আবার শনির এই বক্রগতি এবং বৃহস্পতির অতিচারী গতি, মানে বৃহস্পতি আমাদের ফার্স্ট মোশনে চলছে। তো এইটাও একটা মানে অভূতপূর্ব ঘটনা, যেগুলো খুব কমই ঘটে। তাই এইবারে শনির বক্রী হওয়াটা, এই যে ফল হবে বা যে প্রভাব পড়বে সেটা মারাত্মক, জবরদস্ত পড়বে একদম। তো এই ব্যাপারটা কি ফল আসবে সেটা আমি আলোচনা করছি। তবে তার আগে অবশ্যই কিছু বলার আছে, সেটা হলো প্রথমে বলবো যে বক্রী অবস্থাটা কেমন হয়। যখন কোনো গ্রহ বক্রী হয় তখন যদি পৃথিবীর থেকে আমরা কোনো দূরবীক্ষণ যন্ত্র নিয়ে সেই গ্রহটাকে দেখি, তাহলে দেখবো যে সেটি একটু হেলে আছে, আর তার গতিটা মন্থর হয়ে গেছে, মানে গতিটা স্লো হয়ে গেছে, ধীর গতি সম্পন্ন হয়ে গেছে, এরকম মনে হয়। আর আরেকটা কথা যে যখন কোনো গ্রহ বক্রী হয় সেই গ্রহটা পৃথিবীর কাছাকাছি চলে আসে, এই হলো বক্র গতি। তো এই যে এর যে প্রভাব, মানে পৃথিবীর কাছাকাছি একটা বড় গ্রহের চলে আসা মানে কিন্তু প্রভাব তার অপরিসীম, তার প্রভাব পড়বে অপরিসীম। এবং এই যে শনি বক্রগতি থাকার সময় যে ফলটা তিনি দিয়ে যাবেন সবাইকে, সব মানুষের ওপরে, সমস্ত রাশি লগ্নের ওপরে, সেটা তার প্রভাবটা অনেক দিন ব্যাপী থাকবে, অনেক বছর ব্যাপী থাকবে, এবং অনেকেরই ভাগ্য ও জীবন পরিবর্তন হয়ে যাবে। তো এইরকমই একটা ফল নিয়ে শনি আসছেন, আমাদের বক্রী হয়ে আসছেন চতুর্থভাবে। ধনুরাশির জন্য চতুর্থ ভাব, আর ধনুরাশির দ্বিতীয় ও তৃতীয় ভাবের মালিক হচ্ছেন, অধিপতি হচ্ছেন শনি। তো এই দ্বিতীয় ও তৃতীয় পতি হয়ে চতুর্থভাবে বক্রী হওয়া মানে হলো গৃহে উন্নতি, এবং
পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে, গৃহের প্রতি দায়িত্ব পালন করতে হবে, সময় দিতে হবে, এটা একটা প্রথম কাজ, কর্তব্য পালন করতেই হবে। এখানে বাড়ির জন্য মন দাও এবার দিতেই হবে, এটা 1 নম্বর। আরেকটা কথা বলে রাখি, এটা প্রসঙ্গক্রমে বলছি, এটা বলা খুব দরকার। প্রথমত এই যে 139 দিন ধরে শনি বক্রী হওয়া, এটা এই যে শনি, এই শনিটা না ধ্বংসাত্মক শনি, মানে এর মধ্যে একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার আছে। যখন কোনো গ্রহ বক্রী হয় তার মধ্যে একটা চেষ্টা বল তৈরি হয়। তো চেষ্টা বল মানে হলো যে আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই তাহলে কি হবে, যে কোনো গ্রহটা এরকম বেঁকে আছে, তাহলে কি সে খোঁড়া হয়ে গেছে, সে গতি মানে ধীর হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, এরকম একটা মনে হচ্ছে। এখন সেই যে ধীর গতি সম্পন্ন বা ব্যাঁকাটেরা গ্রহটা সোজা হওয়ার জন্য চেষ্টা করে, বা সে সঠিক ফল দেওয়ার জন্য চেষ্টা করে, মানে সে তার সঠিক কাজটা সঠিক সময় করার জন্য চেষ্টা করে। তো এরকম একটা বল সেই বক্রী গ্রহের মধ্যে বৃদ্ধি পায়। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হচ্ছেন, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হবেন এবং তারপরে বক্রী অবস্থায় আবার যাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হলো অহির্ভূধন্য, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হলো অজৈকপাদ। এখন এই অজৈকপাদ আর অহির্ভূধন্য এই দুজনেই কিন্তু, এই দুই দেবতাই কিন্তু একাদশ রুদ্রের দুইজন, মানে একাদশ রুদ্রের যে অবতার, সেই অবতার গণের মাত্র দুজন এই দুই দেবতা, অর্থাৎ ভগবান শিবের রুদ্র রূপের একটা দিক। তো শনি বলাই যায় যে শনি এবার রুদ্র রূপ ধারণ করবে। এখন শনি রুদ্রমূর্তি কাদের জন্য ধারণ করবেন সেটা বলতে হয় যে ঠিক মহাদেব যেমন শান্ত ভোলে ভালা, যখন তিনি রেগে যান উগ্র রূপ ধারণ করেন, রুদ্র রূপ ধারণ করেন, এবং রুদ্রদেবকে অনেকে ভৈরব দেবতার সঙ্গে তুলনা করেন। তাই এই সময় ধনুরাশির উচিত হবে যে কোনো ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের উচিত হবে যে কোনো উগ্র দেবতার, বিশেষ করে ভৈরব দেবতা, ভগবান শিবের রুদ্র মূর্তি বা উগ্র মূর্তির পুজো করা। আর একটা কথা যদি খুব ভালো হয় যে এই সময় শ্রাবণ মাস পড়ে গেছে, এটা হচ্ছে ভগবানের লীলা। ঠিক শনি বক্রী হলো তার কয়েকদিন আগে শ্রাবণ মাস পড়লো। শ্রাবণ মাস শিবের মাস, শিব এখন আমাদের সংহার কর্তা, তিনি আমরা জানি। তো হয়তো তিনি সংহারের যে কোনো প্ল্যান করেছেন হয়তো, তো তিনি জানেন কি প্ল্যান করেছেন, এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না। প্রকৃতির উপরে প্রভাব পড়বে, জলের উপরে প্রভাব পড়বে, জল তত্ত্ব অ্যাক্টিভ হচ্ছে, জল মানে মীন রাশি জল গ্রহ, তো জল রাশি, তো জল রাশি এবং শনি বায়ু গ্রহ, মানে বায়ু তত্ত্ব সম্পন্ন গ্রহ। এখন এই বায়ু ও জলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, ফলে জলস্ফীতি হবে, চারিদিকে বন্যার একটা অবস্থা তৈরি হবে, এবং যে বন্যাগুলো হবে সেটা একদম মারাত্মক বন্যা হয়ে যাবে। তো শুধুমাত্র প্রকৃতিই নয়, সমস্ত কিছু এখন অস্থির অবস্থায় আছে। এই যে বললাম গোচরে কালসর্প, মানে হলো প্রত্যেকটা দেশের অবস্থা এখন অস্থির অবস্থা। প্রত্যেকটা দেশ, ভূখণ্ড, সমাজ, পরিবার একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। আর্থিক অবস্থা হলো, রাজনৈতিক অবস্থা হলো, ধর্মীয় অবস্থা হলো, যা কিছু অবস্থা হলো না, সবের মধ্যে দিয়ে একটা অস্থিরতা চলছেই। তো কিছু একটা পরিবর্তনের ইঙ্গিত যেন আমরা দেখতে পাচ্ছি, পরিবর্তনের ইঙ্গিত মানে বড় সড়ো পরিবর্তন এবার যেন হতে চলেছে, এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। শনি রুদ্রর মূর্তি ধারণ করবে, এটা অনিবার্য, এটা একদম মানে শিওর, একদম নিশ্চিত। আমরা কিরকম আরেকটা ব্যাপার আছে। প্রথমত শনির যে শত্রু, সব থেকে বড় শত্রু, সে হলো মঙ্গল। মঙ্গল তোমাদের পঞ্চমপতি, আর মঙ্গল তোমাদের বন্ধু গ্রহ, মিত্র গ্রহ। এই মঙ্গল তোমাদের এখন আছে নবম ভাবে। নবম ভাবে মানে ভাগ্যভাবে মঙ্গল আছে, সেটা ভালো কথা। কিন্তু এই মঙ্গল আবার ঠিক মঙ্গলের অষ্টম ভাবে শনি আছে, আর শনির ষষ্ঠ ভাবে মঙ্গল আছে। এই যে ষষ্ঠ মঙ্গল ব্যাপারটা ঘটছে, মানে কম্বিনেশনটা হচ্ছে, এই যে কম্বিনেশনটা, এটা কিন্তু শনি এবং মঙ্গল কারোর জন্য ভালো না। এবং মঙ্গলে যারা মিত্র গ্রহ বা রাশি আছে তাদের জন্য ভালো না। যেমন মঙ্গলের মিত্র রাশি হলো মেষ রাশি, আমাদের বৃশ্চিক রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, ধনু, মীন, এরা কিন্তু ভালো, এদের থাকবে না, এরা ভালো হবে না। মাঝে মাঝে এদের মধ্যে একটা উথাল পাতাল বিভিন্ন ক্ষেত্রে থাকবে। মঙ্গল যে সমস্ত ভাবের কারকতা করে, যে সমস্ত রাশি, সেই সমস্ত ভাবগুলো নিয়ে একটু উথাল পাতাল হবেই। আর এছাড়া শনি যাদের মিত্র গ্রহ, তো ভালোই হলো, শনি খুব একটা খারাপ কিছু করবে না। কিন্তু যাদের শনি শত্রু গ্রহ, তাদের জন্য কিন্তু শনি খারাপ কিছু করবেই। আর শনি যে সমস্ত ভাবের কারকতা করে, সেই ভাবগুলোতেও কিন্তু পরিবর্তন আসবে এবং উথাল পাতাল হবে, একটা ওলঢাল হবেই, এটা একদম নিশ্চিত। তো এবারে আমি আবার একটা কথা
শুধুমাত্র এটাই নয় যে এখানেই শেষ নয়, মঙ্গল যখন আবার সিংহ থেকে কন্যায় যাবে তখন শনির সপ্তম দৃষ্টি পাবে, সমসপ্তম দৃষ্টি পাবে, মানে শনি আর মঙ্গল একে অপরের অপোজিটে থাকবে। তাহলে অপোজিটে হলে সমসপ্তম দৃষ্টি হয় এবং তখন কিন্তু দুজনের জন্য আবার একটা খারাপ অবস্থা তৈরি হবে। আবার এটা কিছুদিন পরেই হবে, মানে সিংহ থেকে কন্যায় 28শে জুলাই যাবে, আবার কন্যা থেকে যখন তুলায় যাবে তখন আবার সেই ষষ্ঠ অষ্টম কম্বিনেশনটা আবার তৈরি হবে। সুতরাং আমাদের এখন মুক্তি নেই, যতক্ষণ পর্যন্ত আমরা 139 দিন পার না করছি ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মানে শান্তি যে পুরোপুরি আসবে সেটা বলা যায় না। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উথাল পাতাল হবে, অস্থিরতা হবে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমাজ, অর্থনীতি, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, পরিবার, আর্থিক অবস্থা, সমস্ত কিছু অবস্থা কিন্তু আমাদের এখন অস্থিরতার মধ্যে চলবে। এটা একটা এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। গোচরে তো খুব খারাপ ফল চলছেই, আবার শনি মঙ্গলের এই যে কম্বিনেশন এগুলো খুব খারাপ। আবার যখন মঙ্গল আমাদের তুলায় যাবে তখন রাহুর নজরে পড়বে, তখন শনির থেকে অষ্টম ষষ্ঠ একটা কম্বিনেশন তৈরি হবে। তো মঙ্গল চাপে থাকবে, মঙ্গল চাপে থাকা মানে হলো আমাদের পঞ্চম ভাবের অধিপতি চাপে থাকবে। পঞ্চম ভাব আমাদের ধনু রাশির পঞ্চম ভাবকে আমাদের মেষ রাশি, তাহলে পঞ্চম ভাবটা মেষ রাশি আর বৃশ্চিক রাশি হচ্ছে দ্বাদশ ভাব, তাহলে দ্বাদশপতি ও পঞ্চমপতি যখন চাপে থাকবে তখন কিন্তু আমাদের সন্তান নিয়ে সমস্যা তৈরি হবে। এই যে শনির বক্রগতি অবস্থা চলছে তখন এটা আমাদের পরিবারে অস্থিরতা তৈরি হবে, পরিবারে থেকে আমাদের অনেকে দূরে চলে যেতে হবে, পরিবারের প্রতি চাপ এমনভাবে নিতে হবে যাতে চাপটা সামলানো খুব মুশকিল হয়ে পড়বে। তো এইগুলো থাকবেই, তার সঙ্গে অনেকের উন্নতিও হবে। যদি শনি ও মঙ্গল জন্মছকে স্ট্রং থাকে তাহলে তাদের কিন্তু গৃহে পরিবারে উন্নতি হবে, গৃহের জন্য কিছু মানে উন্নয়নমূলক কাজ আমরা করতে পারবো। অনেকে হোম লোন নিয়ে বাড়ি তৈরি করবে, বাড়ি কিনবে, এরকম ঘটনা ঘটবে। বাড়িতে অনেকের গাড়ি আসবে, জমি লাভ হবে। তো পরিবারের জন্য আমরা উন্নতি করব, এখন এই সময় এসেছে, দায়িত্ব পালন করব। আর তাছাড়া শনির বক্রগতি যখন থাকবে তখন আমাদের সঞ্চয় ও বৃদ্ধি হবে। আমাদের কি করতে হবে, যোগাযোগ বাড়াতে হবে, আমাদের এফোর্ট আরো বাড়াতে হবে। এফোর্ট বাড়াবো আমরা, মানে আমাদের মানে আমরা কি করব, চুপচাপ বসে থাকবো না। অবস্থা যেমনই হোক না কেন আমাদের জীবনকে এবং অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করার জন্য আমরা কি করব, চেষ্টা আরো বাড়িয়ে দেব। যেমন করে শনি চেষ্টা বল বাড়াচ্ছে ঠিক ততটাই আমরা আমাদের চেষ্টা বল আমরাও বাড়াবো, তাহলে শনির থেকে আমরা ভালো ফল পাবো। তাহলে যোগাযোগ বৃদ্ধি, বন্ধুত্ব বৃদ্ধি, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলবে। কারণ শনির যে সপ্তম দৃষ্টি সেটা আমাদের দশম ভাবে পড়বে, একদম কর্মক্ষেত্রে পড়বে, কর্মজীবনে পড়বে। তো কর্মজীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী। তো কর্মজীবনে কিরকম পরিবর্তন আসবে, একটু কঠিন অবস্থার মধ্যে এবং একটু প্রাথমিক দিক থেকে একটু পরিবর্তন আসবে, সেটা আমাদের মেনে নিতে একটু কষ্ট হবে। সেটা অ্যাডজাস্ট করতে যে পরিবর্তনটা আসবে শনি হঠাৎ করে আনবে, সেটা মনে হবে যেন এটা কঠিন একটা সময়, এটা একটা কঠিন অবস্থা, এটা যেন পার করা অসম্ভব এরকম মনে হবে। কিন্তু এটা যদি আমরা পার করতে পারি তাহলে আগামী দিনে কর্মক্ষেত্রে আমরা উন্নতি করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ শনি আগামী মানে 2 বছর আমাদের কর্মক্ষেত্রে দৃষ্টি রাখবে। শনি তো পরিবর্তন একদম নিশ্চিতভাবে আনবেই কর্মক্ষেত্রে। তাই অনেকের কি করতে হবে, যেতে হবে কর্মের জন্য অনেক দূরে, বিদেশে সেটেলমেন্ট, প্রবাসে সেটেলমেন্ট। অনেক সময় বিদেশ মানে আমি আবার বলছি, বিদেশ মানে সবসময় যে আমেরিকা, ইউরোপ তা নয়। বিদেশ মানে এরকমও হয় যে বিভিন্ন রাজ্যে বা অন্য রাজ্যে বা বাড়ি থেকে বা জন্মস্থান থেকে অনেকটা দূরে কোথাও গিয়ে কাজ করা, এরকমও হবে। যার যেমন যোগ্যতা বা যার যেমন ক্ষমতা সে সেরকমভাবে এটাকে নিতে পারে। তো এই বিদেশে গিয়ে সেটেলমেন্ট, বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, তারপরে নতুন ডিল হবে, নতুন নতুন অর্ডার আসবে, ব্যবসা এবং কর্মক্ষেত্রে উন্নতি, সঞ্চয় বৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, বন্ধুত্ব বৃদ্ধি। তারপরে আমাদের এছাড়াও যেটা বলবো যে একটু ঋণ শোধ হবে। অনেকের এরকমও হবে ব্যবসার জন্য বা কর্মের জন্য ঋণ হতেও পারে। কারণ আবার বলছি যে কর্মক্ষেত্রে যদি আমরা উন্নতি চাই তাহলে অনেকে হতে পারে লোন করে আমরা ডেভেলপ করতে চাইছি কর্মস্থানটা বা কর্মক্ষেত্রটা, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে বা অন্য যা কিছু। কারণ যদি এটা মনে রাখতে হবে যে পজিটিভ ওয়েতেই বা পজিটিভ কারণে যদি আমরা ঋণ করি তাহলে কিন্তু সেই ঋণ আমরা শোধ করতে পারবো। যদি আমরা নেগেটিভ কারণে ঋণ করি তাহলে সেই ঋণ শোধ করতে আমাদের অনেকটা বছর সময় লেগে যাবে। তাই খুব সাবধান, ঋণ করা থেকে সাবধান। পজিটিভ কারণে ঋণ করব ব্যাস, আর আমরা অন্য কিছু দিকে তাকাবো না।
তাহলে এছাড়াও লগ্নে শনির দৃষ্টি থাকবে, যেমন আছে বক্রগতির দৃষ্টি, মানে হলো যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। শরীর স্বাস্থ্যে একটু অবনতি মানে লাইফস্টাইল যদি খারাপ হয় মানে তাহলে কিন্তু লাইফস্টাইল ডিজিজ হবে, লাইফস্টাইল জনিত রোগ হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু শনি হাড়ের কারক, হাড়, তারপরে শনি একটু ঠান্ডা লেগে যাওয়ার কারক, এগুলো তার মানে ব্যথাবতী হবে শনি, এগুলো তৈরি করাবে। কাজের প্রয়োজনে আমরা এতটাই কাজ করতে ব্যস্ত থাকবো বা কাজের জগতে প্রেশার এতটাই থাকবে যে আমরা শরীরের দিকে নজর দিতে পারবো না, সময়ই পাবো না। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই সমস্ত ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, কোনো রকমের অবহেলা চলবে না। তো অবহেলা করলেই কিন্তু শাস্তি পেতে হবে, শনি শাস্তি দেবে। তো আবার এই যে বললাম যে 1, 2, 3, 4, 6, 10 এই এতগুলো ভাবকে শনি কন্ট্রোল করবে, শত্রু পীড়া থেকে মুক্তি দেবে, ঋণ শোধ করাবে, শরীর স্বাস্থ্যের উন্নতি করাবে তখনই যখন আমরা আমাদের শরীরের প্রতি কেয়ারফুল থাকবো, না হলে কিন্তু শনি রোগ দেবে, এটা মাথায় থাকে জানো। তাহলে এবং রোগের দায়ে অনেক টাকা খরচা হবে, তো এরকম হবে। এই যে শনি বক্রি আসছে, বক্রি হচ্ছে, এরকম অবস্থায় আমি বলবো ধনুর জন্য পজিটিভ ফল বেশি আসবে, নেগেটিভ ফল কম আসবে। নেগেটিভ ফল কোনগুলো আমি বললাম যে শরীরের প্রতি কেয়ারফুল থাকো, কর্মক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রকে ডেভেলপ করার জন্য ঋণ করব, না হলে আমরা ঋণ করব না। এই সমস্ত ব্যাপারগুলো যদি খেয়াল রাখি তাহলে এই বক্রগতির এই সময়কাল, এই সময়কালে আমরা শুভ ফল পাবো। আবার বলছি এই সময় একটা সঠিক সময় হলো এটা শ্রাবণ মাস, ঈশ্বরের লীলা হয়েছে শ্রাবণ মাসেই শনি বক্রি হচ্ছেন, শনি রুদ্ররূপী, ভগবান শিবরূপী। তো ভগবান শিবের পুজো অবশ্যই করা খুব দরকার, নিয়ম মতো নিয়ম মাফিক উপায়ে। এবং ভগবান শিবের এই যে শ্রাবণ মাসে যদি আমরা নর্মদেশ্বর শিবলিঙ্গ পুজো করি বা তার অভিষেক করি তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। নর্মদেশ্বর শিবলিঙ্গ পুজো করলে অকাল মৃত্যু, রোগ জ্বালা, ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি। তো এইটা একটা খুব মানে কার্যকরী উপায়। এই শ্রাবণ মাসে কি কি করতে হবে ধনুরাশির জন্য আমি শর্টস ভিডিওতে আমি সব উল্লেখ করে দেব। এটা একটা উপায় বললাম, ছোট্ট উপায়, নর্মদেশ্বর শিবলিঙ্গকে অভিষেক করো, অবশ্যই করতে হবে, অবশ্যই করা দরকার। এই সময় যত আমরা শিব পূজা করব, শিব অভিষেক করব, শিব মন্ত্র জপ করব, তত আমরা শনির পীড়া থেকে মুক্তি পাবো। আমাদের কাজগুলো মানে যে কাজ আমরা হাতে নেব সেই কাজ, সেটা অফিসিয়াল কাজ হতে পারে বা অন্য যা কিছু কাজ হতে পারে, সেই কাজগুলো গতি পাবে, না হলে কিন্তু কাজগুলো আটকে থাকবে, কাজ পেন্ডিং হয়ে থাকবে। তো এরকম ভালো মানে শনির থেকে ভালো ফল পাওয়ার জন্য আরেকটা উপায় আমি বলছি যে ধনুরাশি ও ধনু লগ্নের প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করব যে এই শ্রাবণ মাসের সময়ে যে কোনো উপায়ে আমরা শৈব তীর্থ দর্শন করব, শৈব তীর্থে ভ্রমণ করব। শৈব তীর্থ মানে জলাশয়ের ধারে যে সমস্ত শৈব তীর্থ আছে, অবশ্যই সমস্ত শৈব তীর্থ জলাশয়ের ধারেই হয়, ম্যাক্সিমাম সবই একদমই। তো সেই রকম শৈব তীর্থ, বিশেষ করে এই সময় যদি আমরা বেনারস ভ্রমণ করতে যাই, হ্যাঁ এই সময় বেনারসে প্রচুর ভিড় হয়, কোনো ব্যাপার না, ভিড় হোক, দর্শন করো। আর দর্শন করে ওই মাটিতে পা দেওয়াটা, গঙ্গা জলে আমাদের শরীরকে স্পর্শ করানো এই সময়, সেটাও বড় পবিত্র কাজ, পুণ্য কাজ। সুতরাং এই সময় যদি আমরা এগুলো করতে পারি অবশ্যই ভালো ফল আমরা পাবো, শনির এই নেগেটিভিটি থেকে আমরা বাঁচতে পারবো। তো শৈব তীর্থে ভ্রমণ অবশ্যম্ভাবী করতেই হবে, এটা আমি রিকোয়েস্ট করলাম তোমাদেরকে। ভালো করে এটা করতে পারলে মানে এটা যদি আমরা নিষ্ঠার সহিত করতে পারি, যে আমরা কিছু উদ্দেশ্য নিয়ে যাচ্ছি ভগবানের কাছে, যে এইটাই উদ্দেশ্য যে আমরা তোমার শরণাগত, আমাদেরকে বাঁচাও, আমাদের সব কিছু তোমার ওপর রইল, সব তোমার দায়িত্ব, আমরা ভালো মন্দ বুঝি না, পাপ পুণ্য বুঝি না, সুখ দুঃখ জানি না। তো এই সমস্ত এইভাবে যদি আমরা প্রার্থনা করতে পারি ভগবানের কাছে, তো এই যে শনি যে রুদ্র রূপ ধারণ করবে, এই রুদ্র রূপের প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো। মনে রাখা দরকার যে ভগবান শিব রুদ্র রূপ তখনই নেয় যখন তিনি সংহার করতে শুরু করেন বা সংহার করার জন্য কোনো কিছু প্ল্যান করেন, এটা মনে রাখতে হবে। আরেকটা কথা, এই যে যখন তিনি রুদ্ররূপ নিয়েছিলেন তখন একটা মুহূর্ত মানে সেরকম একটা ঘটনা হলো দক্ষযজ্ঞ। দক্ষযজ্ঞের সময় তিনি তার যে রুদ্ররূপী ভৈরব, তিনি বীরভদ্র, তাকে তিনি আহ্বান করেছিলেন, তাকে তিনি তৈরি করেছিলেন। সেই বীরভদ্র দক্ষযজ্ঞ পণ্ড করেছিল, কিন্তু যারা তার অনুগামী বা তার অনুগত তাদেরকে তিনি রক্ষা করেছিলেন। শনি বা ভগবান শিব এরকমই করে থাকেন। তো শনির থেকে ভালো ফল পেতে গেলে অবশ্যই শিব পূজা এখন অবশ্যম্ভাবী, এবং শিব পূজার জন্য নর্মদেশ্বর শিবলিঙ্গ অবশ্যই তোমরা পুজো করবে। এটা তোমাদের জন্য ভালোর জন্য বললাম, রিকোয়েস্ট করলাম, বাকিটা তোমাদের ইচ্ছা। সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে।